এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। রেজওয়ান এইসব কথা বলতে বলতেই টেবিলে বসে। ফারিয়া জ্বলন্ত চোখ নিয়ে রেজওয়ানের দিকে তাকে কাটকাট গলায় বলল, মিস্টার রিজওয়ান, কাইন্ড ইউর ইনফরমেশন, ফারিয়া আহমেদ খানের যেটা ভালো লাগে সেটা সে পেয়ে তারপর দম নেয়। তাই নাকি? তো মিস ফারিহা, তোমার কাকে ভালো লাগে আর কাকে চাই তোমার? একটু এক উঁচু করে ফারিয়ার দিকে তাকিয়ে বলল। ফারিয়া তাতে দাঁত চেপে বলল, আপনাকে চাই আমার। কথাটা শুনে রেজওয়ান কাশতে আরম্ভ করলো। সাবিনা আন্টি তাড়াতাড়ি পানি এগিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছে। রেজওয়ানের চোখ মুখ লাল হয়ে গেল। ফারহাদ তো রীতিমতো অবাক। তার বোন যে তার থেকেও এক কাঠি বাড়া, তাতে কোনো সন্দেহ নেই। ফারিয়া আর রেজওয়ানের দিকে তাকিয়ে আবারও বলল, আপনাকে চাই মানে হলো আমি গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসুন, আমি কলেজ যাব। বলেই গটগট করে বেরিয়ে গেল ফারিহা। ফারহাদ খাবার শেষ করে উঠে রেজওয়ানের সামনে গিয়ে কাঁধে হাত দিয়ে দুষ্টু কণ্ঠে বলল, যাও, তোমার বোন এখন তোমাকে চাই, মানে কলেজে পৌঁছে দেওয়ার জন্য আর কি। ফারহাদ চলে গেল। রেজওয়ান নিজের বুকে থুতু দিয়ে পিপির করে বলল, শালা কি ডেঞ্জারাস দুই ভাই বোন। সমস্ত মিটিং শেষ করে নিজের কেবিনে বসে আছে ফারহাদ। হাতে তার আইপ্যাড আর পেন্সিল। আইপ্যাডে পেন্সিল ঘষে চলেছে উদ্দেশ্য আসিলের চোখ অঙ্কন করা। অফিসে আসার সময় ও আসিলের কলেজের সামনে থেকে আসছে, কিন্তু ফুটো কপাল। আসিল তো দূরের কথা, তার ছায়াটুকু দেখার সৌভাগ্য হয়নি ফারহাদের। কেবিনের দরজার টোকা পড়তেই ফারহাদ গম্ভীর গলায় বলল, কামিন। স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? আইপ্যাডের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর আয়ন ফারুক। বলল যে আপনার সাথে তার বিশেষ কোনো কথা আছে। ফারহাদ একটু অদ্ভুত হাসলো। এরকম কিছুই তো সে আশা করেছিল, তাই অনুমতি দিল ভেতরে আসার। কিছুক্ষণ পরে আয়ান ফারহাদের কেবিনে প্রবেশ করলো। ফারহাদ আয়নের দিকে তাকাতেই দেখলো এ তো আসিলের পুরো ডুপ্লিকেট। ফারহাদ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলো আয়নের সাথে, তারপর বলল, প্লিজ সিট মিস্টার আয়ান। থ্যাংক ইউ মিস্টার ফারহাদ। বসে বলল, তো মিস্টার আয়ান, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? সরি ফর ডিস্টার্ব ইউ। আপনি নিশ্চয়ই বিকি মালহোত্রাকে চেনেন, মানে যাকে আপনি ড্রাগ কেসে পুলিশের আন্ডারে দিয়েছিলেন। আর বিকির সাথে তার পার্টনার মানে রাজ, দুজন প্রায় 3-4 দিন ধরে গায়েব। তো আপনার কি মনে হয় এদের গায়েব হওয়ার পিছনে আমার হাত? না না, তা কেন হবে? মানে ওদের বড় শত্রু এখন আপনি, তাই ওরা হয়তো আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আর আমরা ওদেরকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার মানে আমাকে সাবধানে থাকতে হবে, তাই তো? তাই। আর ওদের কোনো খবর পেলে আমাকে জানাবেন, এই আমার নাম্বার। অবশ্যই জনাব। এখন বলুন কি নেবেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নাকি অন্য কিছু? না না, কিছু নেব না। আর সত্যি বলতে বিকি আর রাজ তাদের বাবাদের পাওয়ারের জোরে ফাঁসি থেকে বেঁচে বেড়াচ্ছে, নাহলে মাল দুটোর এত ক্রিমিনাল রেকর্ড দিয়ে কি বলবো। এবার ধরতে পারলে বুঝি এনকাউন্টার। দেখি কি করা যায়। তাহলে আজ উঠি, ইনশাল্লাহ পরে দেখা হবে। আমিও আপনার সাথে আবার দেখা করতে চাই ইনশাআল্লাহ। আয়নের কথা না বাড়িয়ে চলে যায়। আর ফারহাদ আরাম করে তার চেয়ারে বসে আয়নের নাম্বার নিজের ফোনে শালা বাবু নামে সেভ করে নেয়। হাতে আইপ্যাড নিয়ে আবার আঁকাতেই মনোযোগ দেয়। আকাশ তার রং পাল্টাচ্ছে। চারিদিকে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। পাখিদের কিচিরমিচিরের সাথে ঠান্ডা হাওয়া, উফ, সবকিছু কি মনোমুগ্ধকর। কিন্তু এখন এই সুন্দর পরিবেশের মাঝে প্রায় 8 ঘন্টা পার হতে চললো সে আসিলের কলেজের সামনে, কিন্তু আসিলের কোনো খবর নেই। রাগ অস্থিরতা দুটো একসাথে কাজ করছে। ধৈর্য তার বাঁধ ভাঙার প্রস্তুতি নিচ্ছে। অতিষ্ঠ হয়ে ফারহাদ দরজা খুলে গাড়ি থেকে নামতে গিয়ে থেমে গেল, কারণ পাশ থেকে তানবিরি বলে উঠল, স্যার, ম্যাডাম আসছে। উফ, আসো, খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড তো লাগবেই আসিল, আজ যে দুটো এক্সট্রা ক্লাস ছিল।
হ্যাঁ, যা বলেছিস, রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিব। আজ আর কিছু খাবো না, পেট ভরা ভরা লাগছে। হ্যাঁ রে, আমারও। আসিল কথা বলার ফাঁকে গেটের কাছে খেয়াল করতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ইস, সে এত ভুলো মনের মানুষ কেন? আসিল ব্যস্ত হয়ে আশাকে বলল, আশু, তোকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে এই লোকটার হাত কেটে গিয়েছিল আর আমি তার হেল্প করে দিয়েছিলাম। হ্যাঁ তো? লোকটার ক্ষত বেশি হওয়াতে সেটা আবার ড্রেসিং করতে হবে, আর উনি সেটা আমাকে দিয়ে করাতে চান। বলে নাকি পার্সোনাল প্রবলেমের জন্য অন্য কোথাও যেতে পারবে না। ও, তো আমি কি যাবো তোর সাথে? না না না, আমি পারবো, তুই যা গিয়ে রেস্ট নে। আর ইউ শিওর? ইয়া, নাও ইউ গো। আয়শাকে বিদায় জানিয়ে আসিল গাড়ির দিকে এগিয়ে গেল। দেখলো তানভীর দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আসিল তানভীরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে স্যার, চামচা যে, তো চামচা আপনার স্যার কেমন আছে? স্যার গাড়ির ভিতরে আপনার জন্য অপেক্ষা করছে। তোমরা স্যার, আচ্ছা তোমরা স্যার চামচা কি সোজা প্রশ্নের উল্টো জবাব দেওয়ার মেডিসিন খাও? আসিল কথাটি বলে বলে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আবার চেষ্টা করলো, কিন্তু এবার রাগ হচ্ছে। আসিলের তানভীরের দিকে তাকিয়ে বলল, গাড়ির দরজাটাও আপনার স্যারের মতো শক্ত। তানভীর নিজের চোখ কপালে তুলে গাড়ির দরজাটা এক টানে খুলে দেয়। আসিলের একটু ভয় হয়, না জানি এই খারুসটা কখন থেকে তার জন্য অপেক্ষা করছে। আর এক সেকেন্ড দেরি না করে আসিল গাড়ির ভেতরে বসে পড়লো। কাঁধ থেকে ব্যাগ নামাতে নামাতে নিজের টেপ রেকর্ডার চালু করলো। আই এম সো সরি চামচা স্যার, আমার দুটো এক্সট্রা ক্লাস হওয়াতে আমার দেরি হয়ে গেছে। আমি কিন্তু একটু ভুলো মনের মানুষ না, আমার সব মনে থাকে। আসলে কি জানেন তো, আমার না শাহরুখ খানকে খুব ভালো লাগে। যা, আমি এইসব কেন বলছি? উফ আসিল, তুই সত্যি পাগল। আচ্ছা যাই হোক, আমাকে আপনি সরি বলুন। আরে আপনি আমাকে সরি বলবেন কেন? আমি 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 বলবো সরি। তো মিস্টার চামচা স্যার, আই এম সরি, আর এরকম হবে না। না মানে আমি বলছি। আসিল কথা বলতে বলতে সামনের দিকে তাকাতে থেমে গেল। স্তব্ধ হয়ে গেল তার এতক্ষণে চালানো ট্যাপ রেকর্ডার। আজকে উঠে আসিল, তার চোখ আপনা আপনি বড় আকার ধারণ করলো। চোখের সামনে ভেসে উঠল কিছু মুহূর্ত। আসিলের শুকনো গলা বারবার ঢেউ খেলে যাচ্ছে শুকনো ঢোকে। শরীর অসম্ভবভাবে কাঁপছে, আর শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে একটা ঠান্ডা শিহরণ। তার সামনে মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। আসিল সেই ব্যক্তি, পুরো মুখমণ্ডলের মধ্যে তার নেশাক্ত খয়েরি রঙের চোখের মাঝে নিজের চোখ আটকে দিল। এটা তো সেই চোখ যা আসিলকে রাত্রে ঘুমোতে দেয় না। মনে হয় সেই গভীর চোখে দুটো তাকে কিছু বলতে চায়। ব্যস্ততার জীবনে সেই ভুলে যাওয়া রাতের কথা আবার মনে করিয়ে দিল এই চোখ। আসিলের এইরকম তাকানো দেখে ফারহাদ বাঁকা হাসল, কিন্তু এই দিকে যে আসিলের চাউনি ফারহাদের মনের ভেতরটা উথাল পাতাল ধ্বংসাত্মক ঝড় সৃষ্টি করছে। মেয়েধীন মাতাল লাগছে, মধীন মাতাল লাগছে। কি আছে এই মেয়ের মধ্যে? যখনই সামনে আসে ফারহাদকে পাগল বানিয়ে চলে যায়। বেসামাল লাগছে নিজেকে, কিছু পাওয়ার নেশাক্ত আশা জাগছে। ফারহাদ আস্তে করে আসিলের দিকে এগিয়ে গেল। সেই দিকে আসিলের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো আছে তার চিন্তায় মগ্ন। ফারহাদ আসিলের কানের কাছে এসে নিজের ভারী পুরুষালী আওয়াজে আস্তে করে বলল, আমার চোখ কিন্তু অ্যামাজন জঙ্গলের থেকেও বেশি গভীর, তাই নিজেকে হারিয়ে ফেলো না, না হলে তোমাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আসিলের ঘোর কাটলো ফারহাদের কণ্ঠে। কথা শেষ করে ফারহাদ আবারও নিজের জায়গায় গিয়ে বসে। আসিলের যেন দম বন্ধ হয়ে আসছিল। আসিল এবার ভালো করে ফারহাদের দিকে তাকালো। উজ্জ্বল শ্যাম বর্ণের সুঠাম দেহের অধিকারী পুরুষ, খয়েরি রঙের চোখ, হালকা চাপদারি, সিল্কি চুলগুলো কপাল বেয়ে, চোখ ছুঁই ছুঁই কিছুটা চুল ভ্রু ঢেকে রাখার জন্য আসিল আর ভ্রু কাটা ক্ষত লক্ষ্য করতেই পারল না। আসিল অবাক করার মতো একটা কথা বলেই ফেলল ফারহাদকে। একটা সময় এক একজনের জন্য এক এক রকম হয়। কারোর কাছে ভালো তো কারোর কাছে খারাপ, কারোর আনন্দের তো কারো দুঃখের। আসিল ফারহাদের কথা শুনে ভীষণ অবাক হয়, কিন্তু তার ভাবনা চিন্তার কোনো ব্যাঘাত ঘটে না। তার ছোট্ট মনে চলেছে অনেক অনেক প্রশ্ন, যার উত্তর আসিলের কাছে নেই। আসিল ফারহাদের চোখের উপর এতটা কৌতূহল যে হুট করি একটা অদ্ভুত প্রশ্ন করি উঠল ফারহাদকে। আপনার চোখ দুটি কি আসল?
না না, আসল কেন হতে যাবে? আসার সময় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। ফারহাদের এইরকম কথা শুনে আসিল অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। বলে কি এই লোক চোখ আবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া যায়? কিন্তু হঠাৎ আসিল তার করা অদ্ভুত প্রশ্নের কথা ভাবতে লজ্জায় পড়ে গেল। চোখ আবার আসল নকল হয় নাকি? আসিলের ভীষণ অস্বস্তি বোধ হতে লাগলো। মনে মনে নিজেকে গালাগালও করতে লাগলো। ইস, লোকটা কি ভাবছে তাকে এখন? তাই কিছু বলতে গিয়ে পারল না আসিল, চুপ করে রইল। ফারহাদের বেশ মজাই লাগছে আসিলের অবস্থা বুঝতে পেরে। এমনিতেই মেয়েটা কিউটের ডিব্বা, তার উপর আবার অস্বস্তি বোধের চেহারা। ফারহাদের ইচ্ছে হলো আসিলকে আরো একটু অস্বস্তিতে ফেলতে, কিন্তু পরবর্তী ইচ্ছেটাকে ধুলোয় মিশিয়ে নিজেকে আর একটু গম্ভীর করে। তার পৌরুষালী আওয়াজেই বলল, তখন তুমি তোমার ভাঙা টেপ রেকর্ডার চালিয়ে কি যেন বলছিলে? চামচার স্যার? আচ্ছা, এই চামচাটাকে আর তার শাড়ি বা কে? আসিলের এবার মনে হচ্ছে সে কোনো সিংহের গুহায়। মরণ তার নিশ্চিত। বারবার শিফটের চোখ গিলছে, কাঁপাকাঁপি আরো যেন শত পরিমাণ বেড়ে গেল। আমতা আমতা করে বলতে শুরু করলো। ফারহাদ আসিলের মুখের এক্সপ্রেশন গুলি দেখে আরো মজা পাচ্ছে। ভাবছে মেয়েটাকে আরেকটু ভয় দেখাবে, কিন্তু এইটুকুতেই তো মেয়েটার কাঁপাকাঁপি শুরু। আসলে আমি আসলে তুমি? তারপর? মানে মানে কি মানে করছো? এই তুমি আবার তোতলা নাও তো? কি কি বললেন আপনি? আমি 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 তুতলা? হ্যাঁ, তোমার উত্তর দেওয়ার স্টাইল দেখে তাই তো মনে হচ্ছে। কি আসিলকে অপমান! তাহলে শুনুন, আমি চামচা আপনার ওই ড্রাইভারকে বলি। আর কিছু? ও বুঝলাম। আর চামচা স্যার? আসিল এবার দমে গেল। তার রাগ ফারহাদের প্রশ্নের তীরে পুম করে ফেটে কুটি কুটি কাচুমাচু করে তাকিয়ে আছে ফারহাদের দিকে। ফারহাদ ব্যাপারটা বুঝতে পেরে বাঁকা ক্ষীণ হাসি হাসল, যেটা আসিল দেখতে পেল না। ফারহাদ আবার গম্ভীর গলায় বলল, ওটা আমার ড্রাইভার কম অ্যাসিস্ট্যান্ট, চামচা না। আসিল এবার পূর্ণ দৃষ্টি দিল ফারহাদের উপর। আজও কালো কাপড় পরে এসেছে, কিন্তু লুকটা ডিফারেন্ট। আসিল ফারহাদের পা থেকে শুরু করে নিজের চোখ আস্তে আস্তে করে উপরে উঠাতে লাগলো। আসিল এটা কেন করছে সেটা নিজেও জানে না। হঠাৎ আসিলের চোখ আটকালো ফারহাদের শার্টের ফাঁকে, ফারহাদের খোলা মসৃণ বুকের দিকে। লোকটা হ্যান্ডসাম, সুপুরুষ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটা মারাত্মক রকম হট। এটা এখনই উপলব্ধি করতে পারলো আসিল। ফারহাদ আসিলের এইরকম তাকানো দেখে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হাসল। তার ইচ্ছাকৃতভাবে খুলে রাখা শার্টের বাটন যে সত্যি কাজে দেবে তার জানা ছিল না। ফারহাদ এবার আসিলের দিকে তাকিয়ে দেখলো আসিলের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, আমি জানি যে আমি ভীষণ হ্যান্ডসাম। আসিল হকচকিয়ে গেল। তাড়াতাড়ি নিজের সদ্য বেহাইয়া হয়ে ওঠা চোখ সরিয়ে নিয়ে চোখ মুখ খিচে নিল। আসিলের মনে হচ্ছে আল্লাহ মাটি ফাঁক করো আর সে সেই মাটির মধ্যে ঢুকে যাক। ইস, এইটা সে কি করে করতে পারলো? লোকটা এখন তাকে অদ্ভুতের পাশাপাশি বেহাইও বলে মনে করছে। কি একটা বাজে নাউজুবিল্লাহ মার্কা কাজ করে বসে আছে আসিল। আসিল নিজেকে মনে মনে গালাগাল দিচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। আগের গাড়িটির তুলনায় আজকের গাড়িটি একটু ছোট, কিন্তু ভীষণ হাইফাই। আর এই গাড়িও কালো। আসিলের গাড়ি সম্পর্কে তেমন কিছুই জানে না, তাই হয়তো গাড়িটির মডেল কিছুতেই ধরতেই পারছে না। আকাশ কুসুম চিন্তা ভাবনার পর আসিলের চোখ গেল ফারহাদের হাতের দিকে। আসিলের কপালে খানিকের মধ্যে কুচকেই গেল। উদ্বিগ্ন হয়ে উঠল তার মন। কিছুক্ষণ আগের সমস্ত কথা বলে আসিল ফারহাদের হাত নিজের হাতের মাঝে নিয়ে নিজের কোলের উপর রেখে বলতে শুরু করে, আমি আপনাকে মানে আপনার চামচা ড্রাইভার কম অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম যেন আপনার হাতে পানি না লাগে বা ভীষণ চাপ না লাগে। দেখুন তো, আপনার ক্ষত থেকে আবার রক্ত বেরোচ্ছে। ইস, সে তো পুরো ভিজে গেছে রক্তে। আসিল খেয়াল করলো সে তার সামনের ব্যক্তির হাত নিজের হাতের মুঠোয় ধরে আছে তো আছে, আবার নিজের কোলের উপর নিয়েও রেখেছে। লোকটা আবার না তাকে অন্য কিছু ভেবে বসে। আসিল তাড়াতাড়ি ফারহাদের হাত ছেড়ে দিয়ে মাথা নুইয়ে বলল, সরি। ফারহাদ ব্যাপারটা বুঝতে পেরে বলল, ইটস ওকে। হাত না ধরলে ব্যান্ডেজ করবে কি করে? আসিল কিছু না বলে নিজের ব্যাগের চেন খুলে ফার্স্ট এড বক্স বের করতে গিয়ে হলো আর এক কাণ্ড। ব্যাগে তো ফার্স্ট এড বক্স নেই। আসিলের মাথায় জোরে বাড়ি দিতেই মনে উঠল যে তার ক্লাসে একটি মেয়ের হাত কেটে গিয়েছিল।
কোনো কারণে তাকে ব্যান্ডেজ করে দেওয়ার পর ফার্স্ট এড বক্স না নিয়ে চলে আসছে। আসিল ঠোঁট উল্টে ফারহাদের দিকে তাকালো, বলল, বলছি যে মিস্টার, কোনো এক কারণে আমার ফার্স্ট এড বক্স কলেজেই রয়ে গেছে, আর এখন কলেজের গেটও বন্ধ হয়ে গেছে। আপনার গাড়িতে কি এমার্জেন্সি ফার্স্ট এড বক্স আছে? ফারহাদ আসিলের কথা শুনে হঠাৎ তার দিকে এগিয়ে গেল। ফারহাদের এহেন কাছে আসিল হকচকিয়ে গিয়ে পিছনে হেলে পড়ে। আসিলের কাঁপাকাঁপি আবার শুরু হয়ে যায়। কি করবে লোকটা তার সাথে? ভুলভাল চিন্তা মাথায় আসতে আসিল নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। এদিকে ফারহাদ আসিলের এতটা সামনে চলে আসে যে তার নাক আসিলের কাঁধ এবার ছুঁচি অবস্থা। এরই মাঝে ফারহাদ নাকে ভেসে আসে একটা মিষ্টি ঘ্রাণ। এই ঘ্রাণ যে আসিলের শরীর থেকে আসছে তাতে কোনো সন্দেহ নেই। ফারহাদ নিজের নাক টেনে মিষ্টি ঘ্রাণ নিতেই থাকে। এই ঘ্রাণ ফারহাদকে পাগল বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মদহীন মাতালের সাথে সাথে ফারহাদ এখন বিনা রোগের পাগল হয়ে উঠেছে। ভয়ঙ্কর ধরনের অনুভূতি, তার অ্যাঞ্জেলকে কাছে পাওয়ার নেশা, কিন্তু সে কোনো ভুল করতে চায় না এই মুহূর্তে, নয়তো সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ফারহাদ কোনোভাবে নিজেকে সংযত করে উঠে নিজের জায়গায় বসে। আসিলের দিকে তাকাতেই দেখতে পেল আসিল অসম্ভব কাঁপছে, আবার চোখ খিচে বন্ধ করে রেখেছে। ফারহাদের পেট ফেটে হাসি আসছে, কিন্তু তাও চুপ করে থেকে বলল, আমি চোখ বন্ধ করার মতো কোনো কাজই করিনি। আসিল এবার ফটাস করে নিজের চোখ খুলল। ফারহাদের হাতে ফার্স্ট এড বক্স দেখে চমকে গিয়ে পেছনের দিকে তাকালো। তার মানে ফার্স্ট এড বক্স নেওয়ার জন্য লোকটা তার দিকে এগিয়ে আসছিল। ইস, আবার নিজেকে এক লজ্জাজনক অস্বস্তিকর মুহূর্তে ঠেলে দিল। লজ্জায় আসিলে ফর্সা মুখের দুটো গাল, নাকের ডগা সব লাল গোলাপের রং ধারণ করেছে। তা দেখে ফারহাদ নিজের চোখ বন্ধ করে মাথা ঝাঁকালো। ইস, কি নেশাক্ত মেয়ে রে বাবা। আসিল আর কিছু না বলে চুপচাপ প্রথমেই ফারহাদের হাতের ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মলম লাগিয়ে তার উপর আবার ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় আসিল মাথা নিচু করে রেখেছিল, একটা কথাও বলেনি। আর ফারহাদ পুরো সময় নিজের অ্যাঞ্জেলকে দেখতেই ব্যস্ত ছিল। আসিল সব কিছু গুছিয়ে বলল, একটা পেইন কিলার খেয়ে নেবেন যদি ব্যথা করে তো, অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ। গুড বাই। ফারহাদ লক্ষ্য করলো আসিলের চেহারার তখনও লাল, হয়তো লজ্জার রেশ এখনো পর্যন্ত কাটেনি। নত মাথা নিয়ে আসিল বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই থেমে গেল। ফারহাদ হালকা ঝুঁকে পেছন দিকে ঘুরে থাকা আসিলের কাঁধের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, জানো, তোমার ভয়ার্ত চেহারার থেকে বেশি আকৃষ্ট লজ্জায় লাল হওয়া চেহারা। আসিল ফট করে পেছনে দিকে তাকাল। এতক্ষণে ফারহাদ সরে আসে। আসিল কুচকানো ভ্রুর নিচে ছোট ছোট হাওয়া চোখের দিকে তাকে চোখ রেখে ফারহাদ আবার বলল, আর রইল গুড বাইয়ের কথা। তো মিস আসিল, গুড বাই তাকে বলা হয় যার সাথে আর কোনো দিন দেখা না হওয়ার সম্ভাবনা আছে। আসিল তখনও একটা গোলক ধাঁধায় ফেসে আছে। তার চোখ মুখে বয়ে যাচ্ছে প্রশ্নের স্রোত, কিন্তু উত্তরের ঝর্ণা কোথায়? ফারহাদ আসিলের চোখের দিকে তাকিয়ে থেকে নিজের হাত উঁচু করে তানভীর ইশারা বুঝতে পেরে দরজা খুলে দেয়। আসিল দরজা খোলার আওয়াজ পেয়ে নিঃশব্দে নেমে এলো। ফারহাদ তাকিয়ে আছে আসিলের যাওয়ার পথে। আসিল তার প্রশ্নের পাহাড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেল হোস্টেলের দিকে। ফারহাদ মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে, কিন্তু এখন না। আমি জানি তুমি আমাকে একটু হলেও চিনে ফেলেছো। তারপরে নিজের চুল উপরের দিকে ঠেলে দেয়। কিন্তু আজ আমার চুলের জন্য আমাকে পুরোপুরিভাবে শনাক্ত করতে পারোনি। ইটস জাস্ট বিগিনিং অ্যাঞ্জেল, তোমাকে যে আমার হতেই হবে। রাত প্রায় 11টার কাছাকাছি। রাতে খাওয়া দাওয়ার পর নিজ নিজ রুমে চলে গিয়েছে সবাই, কিন্তু একজনের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। সে হলো ফারিয়া। ক্যাডবেরির একটা বড় বার হাতে নিয়ে খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন কলেজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এই সব নিয়েই সে ব্যস্ত থাকে। আর ঘরে কোনো গল্প করার লোকও নেই। বোরিং ফিলিংস হলেই ফারিয়া এরকম সারা বাড়ি ঘুরে বেড়ায় ভূতের মতন। এই জন্য কতবার রেজনের কাছে বকাও খেয়েছে, তার কোনো হিসেব নেই। ফারিয়া উল্টো দিকে
হাঁটতে হাঁটতে ভীষণ জোরে ধাক্কা খেলেও কারোর সাথে। ফারিয়া হকচকিয়ে পেছন দিকে ঘুরতে গিয়েও পারল না। ভয় হলো যদি ভূত বা চিন হয়। ফারিয়া রিজনের আওয়াজ পেয়ে ফট করে ঘুরে তাকায়, দেখে রিজন তার একদম কাছে। রিজওয়ানের মতো একদম সেম দেখতে। ফারিয়ার কথায় রিজন ফ্রিকুচকে কিছু বলতে গেলে ফারিয়া এবার চিৎকার করে বলল, ভূত। রিজন তাড়াতাড়ি করে ফারিয়ার মুখ চেপে পাশের দেয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফারিয়ার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? একে তো রাত বিরাতে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছ, তার উপর আমাকে ভূত বলছো। কি করছো? রিজন ফারিয়ার করার কারণ বুঝতে পেরে ফাট করে নিজের হাত সরিয়ে নেয়। ফারিয়া হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে মেরে ফেলার ধান্দা করছেন বুঝি? না মানে আসলে এই আমার দিকে তাকান, তাকান বলছি, আমার দিকে তাকিয়ে কথা বলেন। রিজন তাকে বলল, নাও বলো কি বলবে। ফারিয়া রিজনের দুই গালে দুটি হাত দিয়ে নিজের পায়ের আঙুলের উপর ভর করে রিজনের থুতনি বরাবর হয়ে তার চোখে চোখ রেখে বলল, আপনি জানেন না আমি আপনাকে কি বলতে চাই? ফারিয়ার এহেন কথায় রিজনের সারা শরীরে এক শিহরণ বয়ে যায়। সে জানে ফারিয়া কি বলতে চাইছে তাকে। তারপরও নিজেকে শক্ত করে গাল থেকে ফারিয়ার হাত নামিয়ে দেয়। ফারিয়া, বাচ্চামো ছাড়ো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ফারিয়া ছলছল চোখে তাকায় রিজওয়ানের দিকে। নিজেকে ধিক্কার দেয় সে যে এই কঠিন মনের মানুষকে ভালোবেসেছে সে। ফারিয়া গটগট পায়ে চলে যেতে নিতেই রিজওয়ান পেছন থেকে বলে, তোমার ক্যাডবেরি পড়ে আছে, আপনি ওটা তুলে খেয়ে নিন। সূর্যি মামা নিজেকে লাল আভায় পরিপূর্ণ করে পাড়ি দিচ্ছে অন্য কোনো রাজ্যে। আকাশ পানে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে কালো রঙের আভা। পাখিরা ক্লান্ত হয়ে ফিরে আসছে নিজ নিজ নীড়ে। এই শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া, আহা, মন যেন জুড়িয়েই যাচ্ছে। এরই মাঝে চলে গেছে একদিন। আসিল তার হোটেল রুমের মধ্যে ছোট্ট বেলকুনিতে দাঁড়িয়ে আছে। শান্ত পরিবেশ, অশান্ত মন তার। আকাশ পানে চেয়ে তার মনের ভেতর বসবাস করা শত শত প্রশ্নের উত্তর খোঁজার ব্যর্থ চেষ্টা। গত পরশু ফাদের কাছ থেকে বিদায় নিয়ে আসার পর থেকে আসিল অনেকটা চুপ হয়ে গেছে। খালি ভাবনার জগতে ডুবে থাকে সে। এই নিয়ে আয়শা প্রশ্ন করলে আসিল বিষয়টি এড়িয়েই গেছে বারবার। আয়শা আর জোরও করেনি। আসিল শূন্যে তাকিয়ে মনে মনে ভাবছে অনেক কিছু। কেন লোকটা আমার ভাবনার জগতে বারবার আসছে? কেন লোকটা আমার খুবই চেনা চেনা লাগছে? তার সেই খয়েরি চোখের মাঝে যেন লুকিয়ে আছে অনেক অজানা সত্য। আচ্ছা, এই লোকটা আবার সেই রাতের লোক নয় তো? কারণ তার চোখের রঙও খয়েরি ছিল। না, এই পৃথিবীতে কত মানুষের চোখ একই আছে, আর আমি তো সেই লোকটির মুখও ভালো করে দেখিনি। আর সেই গুলির শব্দ, উফ, আমি আর ভাবতে পারছি না। মাথাটা মনে হয় এবার ফেটে যাবে। হে আল্লাহ, তুমি কোনো রাস্তা দেখাও। আসিলের ভাবনার মাঝে চারিদিক থেকে ভেসে এলো মধুর সুরে মাগরিবের আজান। আসিল কিছুক্ষণ চোখ বন্ধ করে এই আজানের মুহূর্ত উপভোগ করতে লাগলো। কারণ আসিলের মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয়। সারাদিন ব্যস্ত থাকার পর আসিল এই মুহূর্তে মন ভরে উপভোগ করে। আজান শেষ হওয়ার পর আসিল রুমে প্রবেশ করে দেখে আয়শা নামাজে দাঁড়িয়ে পড়েছে। হয়তো আগে থেকে অজু করে বসেছিল। আসিল আর সময় নষ্ট না করে ওয়াশরুম থেকে অজু সেরে সেও নামাজে দাঁড়িয়ে পড়ে। রাত প্রায় 10টা। ফারিয়া একা একা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, চোখটা শূন্য আকাশের দিকে, আর বারবার ঠোঁট কামড়াচ্ছে, হয়তো কান্না আটকানোর চেষ্টা। ফারিয়া আজকাল যেন অদ্ভুত ব্যবহার করছে। মাঝে মাঝে সে রিজওয়ানের পেছন পেছন ঘুরে ভালোবাসে শব্দটি শোনার জন্য, আবার মাঝে মধ্যে রিজওয়ানের হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলে, আমাকে ভালোবাসেন না কেন? একটু ভালোবাসেন না আমাকে প্লিজ। ফারিয়ার এত পাগলামির পরেও রিজওয়ান তাকে ইগনোর ছাড়া আর কিছুই করে না। নিজের এইরকম উদ্ভট আচরণের কথা ভেবে ফারিয়ার চোখ থেকে আপনা আপনি নোনা পানি গড়িয়ে পড়ল। ফারিয়া যখন 9 বছর বয়স, তখন সে রেজওয়ানকে প্রথমে দেখেছিল 15 বছর বয়সী একটা ছেলে, রোগা, স্বাস্থ্য, হলদেটে ফর্সা, গোলাপি রঙের টি শার্ট আর আকাশি রঙের জিন্স পরা। রেজওয়ান তার বাবার হাত ধরে প্রবেশ করে ফারহাদের ম্যানশনে।
ফারিয়া ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া বাদে সে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল রেজওয়ানের দিকে। বাচ্চা বেলার সেই অনুভূতি তখন না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে অনুভূতিগুলো পানির মতোই পরিষ্কার হতে শুরু করে। ফারিয়া ভেবেই নিয়েছে সে রেজওয়ানের থেকে যত দূরে থাকা সম্ভব থাকবে, তত বেশি দূরত্ব বজায় রেখে চলবে, নিজেকে আর বেহায়া প্রমাণ করবে না তার কাছে। ফারহাদ আজ অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, হয়তো আজ কাজের প্রেশার কম তাই। অন্যান্য সময় 12টা বা 1টা না বাজলে ফারহাদ বাড়িমুখো হয় না। ফারহাদের গাড়ি তাদের বিশাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। গাড়ির দরজা খুলে দিতেই ফারহাদ নেমে বাড়িতে ঢুকেই তার চোখ যায় ছাদের দিকে। ফারিয়া ছোট্ট মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। ফারহাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। মন খারাপ? ফারিয়া হঠাৎ আওয়াজে চমকে গিয়ে ফট করে পেছনে ঘুরে তাকালো। ফারহাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। ফারিয়া খোলা হেসে বলল, না না দাদাই, আমি একদম ঠিক আছি। ফারহাদ এগিয়ে এসে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে আমার প্রিন্সেসের চোখে পানি কেন? ফারিয়া তাড়াতাড়ি চোখে জমে থাকা পানিটুকু মুছে মুচকি হেসে বলল, ওই চোখে কিছু একটা পড়েছিল তাই আর কি। আমার থেকে 8 বছরের ছোট্ট বোন এত বড় হয়ে গেছে যে তার দাদাইকে এখন মিথ্যাও বলা শিখে গিয়েছে। ফারিয়া থমথমে খেয়ে বলল, না 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 দাদাই, আমি সত্যি বলছি। আচ্ছা এসব কথা বাদ দাও, আগে বলো আজ তুমি এত তাড়াতাড়ি, অন্যান্য সময় আমি আবদার করলেও তাড়াতাড়ি আসো না। ফারহাদ মুচকি হেসে বলল, আজ কাজের প্রেশার একটু কম তাই তাড়াতাড়ি চলে আসছি, আর অন্যান্য সময় আমি অনেক বেশি বিজি থাকি, সেটা তো তুই জানিস। ডিনার করেছিস? না এখনো করিনি। আচ্ছা চল আজ একসাথে ডিনার করব। আমাকে কিন্তু গালে তুলে খাইয়ে দিতে হবে। আচ্ছা আগে নিচে তো চল। তারপরেই দুই ভাই বোন নিচে নেমে আসে। ফারিয়া চাইলে সত্যিটা বলতে পারতো, কিন্তু সে বলেনি, কারণ ফারিয়া খুব ভালো করে জানে তার দাদাই তার সামনে যতটা শান্ত আর ইনোসেন্ট, ঠিক ততটাই তার উল্টো। যেখানে বোনের পছন্দনীয় সমস্ত জিনিস তার বলার সাথে সাথে ফারহাদ ফারিয়ার সামনে এনে হাজির করে, সেখানে ফারিয়া যদি রিজওয়ানের কথা বলে তো ফারহাদ রিজওয়ানকেও ফারিয়ার সামনে হাজির করতে 1 সেকেন্ডও দেরি করবে না। কিন্তু ফারিয়া একদম এরকম কিছু করবে না, কারণ জোর করে সব কিছু পাওয়া সম্ভব হলেও ভালোবাসা পাওয়া অসম্ভব। ফারহাদ খুব যত্ন সহকারে ফারিয়ার মুখে খাবার তুলে দিয়েছে, আর ফারিয়া ও বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছে। এই মুহূর্ত ফারিয়ার কাছে খুবই সুন্দর আর অমূল্য, কারণ তার দাদাই এইভাবে কাছে পাওয়া খুব একটা অসম্ভব ব্যাপার, তাই বেশ উপভোগ করছে সে এই সময়টাকে। ভাই শুধু ফারিয়াকে খাইয়ে দিলে আমার ছোট্ট মন যে কষ্ট পাবে। ফারিয়া আর ফারহাদ ঘাড় ঘুরিয়ে দেখে রিজওয়ান দাঁড়িয়ে আছে। রিজওয়ানকে দেখা মাত্র ফারিয়ার মাথায় তপ করে আগুন জ্বলে ওঠে। মুখ বেঁকিয়ে ধীর কণ্ঠে বলে, বুড়ো ধেরো আবার আইসে ছোট্ট মন নিয়ে। ফারিয়া কথাটি আস্তে করে বলল, রিজওয়ান তা শুনেই ফেলে। ফারহাদের পাশের চেয়ারে বসতে বসতে বলে, এই কি কি বললে তুমি? আমি বুড়ো? তাহলে তুমি কি পিচ্ছি? কিছু বলল না ফারিয়া। বেশ কিছুক্ষণ সৌর চোখে তাকালো রিজওয়ানের দিকে, তারপরে টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে বলল, দাদাই আমার পেট ভরে গেছে। ফারিয়া আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল, কারণ রিজওয়ানের দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকলে তার অবাধ্য নোনা জল খসে পড়বে তার চোখ থেকে। রিজওয়ান তার শুকনো মুখে তাকিয়ে রইল ফারিয়ার চলে যাওয়ার দিকে, তারপরে নিজেকে ঠিক করে খুবই সিরিয়াস ভঙ্গিতে ফারহাদের দিকে তাকিয়ে বলল, ভাই খবর আছে একটা। ফারহাদ পূর্ণ দৃষ্টিতে রিজওয়ানের দিকেই তাকায়। হাতে মাখানো খাবার রিজওয়ানের মুখে তুলে দিয়ে বলল, রিজওয়ান বল। খাবারটুকু গিলে বলল, ভাই জাফর ইকবালের ছেলে জিসানকে প্রায় 3টা র্যাপ কেসে প্রুফের সাথে গ্রেফতার করেছে কানাডার পুলিশ, আর তার উপর জাফরের প্রায় 4টা লাভজনক ডিল ক্যান্সেল হয়ে গেছে। সে অনেক ভেঙে পড়েছে। মোটা অঙ্কের টাকা খাইয়ে ছেলেকে বাঁচানোর মতো অর্থ বা উপায় কোনোটাই নেই তার কাছে। আবার তার উপর ড্রাগের কালো বিজনেসও অচল। এত কিছুর পরে এবার হয়তো সে ইন্ডিয়া আসার পরিকল্পনা করতে পারে। রিজওয়ানের কথা শুনে ফারহাদ অদ্ভুত হাসল, যে হাসি মানে সে একাই জানে। রিজওয়ানের দিকে তাকে শান্ত কণ্ঠে বলল, বুঝলাম।
বাদ বাকি আমি দেখে নেব। যা রাত অনেক হয়েছে, কাল আবার মিটিংও আছে। কিন্তু ভাই, নো নো, নো মোর ওয়ার্ড।